আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশ বিক্রি করে কখনো ক্ষমতায় আসবে না আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান, প্রায় 5 কেজি আইস জব্দ। টেকনাফের গডফাদার খোকন গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ইসকন মন্দির এলাকায় হামলার ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম প্রান্ত চন্দ্র দাস। পরে তার লাশ নিয়ে শহরে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগমগঞ্জের সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। এদিকে বরিশালে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। শনিবার সকালে চৌমুহনী ইসকন মন্দিরের পাশের একটি পুকুরে প্রান্তচন্দ্র দাসের লাশ ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের কয়েকশো মানুষ প্রান্তর লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রেলগেট এলাকায় পৌঁছলে পুলিশ ও জনপ্রতিনিধিরা গিয়ে তাদের শান্ত করেন। ইসকনের সদস্যরা জানান, প্রান্তের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে হামলার শিকার হয়ে গতকাল মারা যান যতন সাহা নামের আরেকজন। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও আতঙ্ক রয়েছে হিন্দু সম্প্রদায়ের মাঝে। গতকাল মন্দির ও আশপাশের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় আহত হন আরও অর্ধশত মানুষ। শুক্রবার দুপুর 2:15 থেকে বিকেল 5টা পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের দোকানপাট, একাধিক মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে বরিশালের গৌরনদীতে পবিত্র কোরআন শরীফ অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতরাতে 3টি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের ধুরিয়াইল কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নোয়াখালীর বেগমগঞ্জে বিভিন্ন মন্দিরের সহিংসতার ঘটনাস্থল পরিদর্শন করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এ সময় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন অভিযোগ করেন, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় দেশের ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক চক্র এই হামলা চালিয়েছে। দেশকে অস্থিতিশীল করতে এই ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত হামলা বলেও মনে করেন আওয়ামী লীগ নেতারা। ধ্বংস সাধন করেছে, তারা কেউ ধর্মপ্রাণ মুসলমান নয়। ধর্ম ব্যবসায়ী কখনো ধর্মপ্রাণ মুসলমান হতে পারে না। ধর্ম ব্যবসায়ী কখনো ধর্মপ্রাণ হয় না। এই ধর্ম ব্যবসায়ী চক্র সেই সুদূর লন্ডনের কাশিমবাজার কুটিতে বসে থাকা পতিত প্রধানমন্ত্রী বিগড়ে যাওয়া রাজপুত্রের এই নোয়াখালীর চৌমুহনী সহ দেশের আরো কয়েকটি জায়গায় সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উপর নারকীয় সন্ত্রাস করেছে। শারদীয় দুর্গোৎসব চলাকালে দেশের বিভিন্ন জেলায় পূজা মণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর এবং পূজা অর্চনায় বাধা দেওয়ার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, উগ্র জঙ্গি গোষ্ঠীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবারের পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করেছে। তাদের ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধরা। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে আগামী 23শে অক্টোবর সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। ঢাকায় শাহবাগ চত্বরে এবং চট্টগ্রামের আন্দর কিল্লায় এই কর্মসূচি পালন করা হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এ সময় হামলার জন্য ৭১-এর পরাজিত শক্তির প্রেতাত্মা এবং
সরকারি দলের অভ্যন্তরে থাকা প্রতিক্রিয়াশীল শক্তিকে দায়ী করা হয়। দেশ বিক্রি করে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা না দেয়ায় 2001 সালে ক্ষমতায় আসতে পারেনি আওয়ামী লীগ। কেউ যাতে চক্রান্ত করে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তিনি। একরামুল হক সায়েমের রিপোর্ট। কর্মই ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন, এই প্রতিপাদ্যে এবার পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সরকারের সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথা তুলে ধরেন তিনি। বিএনপির পক্ষ থেকে বলা হলো যে বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশি সাহায্য পাওয়া যাবে না। তো আমি সেখানে জবাবে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কি সারা জীবন অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করে চলবে? কৃষিতে যে ভর্তুকিটা দিই, ওয়ার্ল্ড ব্যাংকই আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে এটা ভর্তুকি দেওয়া যাবে না। তো আমরা যে পৃথিবীর সব দেশ দেয়, আমরা দেবো না কেন? প্রধানমন্ত্রী বলেন, সারের দাম কমিয়ে আনা ও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে তার সরকার উদ্যোগ নিলেও বিএনপির সময় এসবের জন্য প্রাণ দিতে হয়েছে সাধারণ মানুষকে। সার চেয়ে আন্দোলন করেছিল বলে খালেদা জিয়া সরকার গুলি করে 18 জন কৃষককে হত্যা করেছিল। আর বিদ্যুতের জন্য যখন আন্দোলন করেছিল সেই চাঁপাইনবাবগঞ্জে কানসাটে, সেখানে গুলি করে 9 জন মানুষকে তারা হত্যা করেছিল। গ্যাস বিক্রি করা মুচলেকা দেয়নি বলেই আমাকে আর ক্ষমতা আসতে দেওয়া হলো না। আমেরিকা আর পার্শ্ববর্তী দেশ ভারত তাদের পছন্দ হয়নি, কাজে আমি 2000 আগে ক্ষমতা আসতে পারিনি, কিন্তু দেশ বেঁচে তো আমি ক্ষমতা আসবো না, এটা তো বাস্তব। যে কোনো ষড়যন্ত্রে দেশে খাদ্য সংকট যেন দেখা না দেয় সেদিকে নজর রাখার তাগিদ দেন শেখ হাসিনা। বাংলাদেশে আর যেন কখনো দুর্ভিক্ষ না হতে পারে, আর কেউ যেন চক্রান্ত করে দুর্ভিক্ষ করতে না পারে, সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। অনুষ্ঠানে 100 বছরের কৃষি উন্নয়ন নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধু ধান 100 দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নানা উদ্যোগের পরও কমছে না খাবারে ভেজাল মেশানোর প্রবণতা। উৎপাদন পর্যায়ে রাসায়নিক উপাদানের ব্যবহার বন্ধ ও ভোক্তা পর্যায়ে তার সরবরাহের মাধ্যমে এ ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব। এ বিষয়ে তদারকি ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার দাবি জানান তারা। তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খাবারের মান যাচাইয়ে নতুন করে কয়েকটি ভ্রাম্যমাণ ল্যাব বসছে। শারফুল আলমের রিপোর্ট। শ্রেণীর ভোক্তার কাছে ফুটপাতের খাবারের চাহিদা বাড়ছে। ব্যস্ত নগরীতে দ্রুত ও সহজে জাপান তা দিয়ে ক্ষুধা মেটাতে চান তারা। সমোচা, সিঙ্গারা, পুরি সহ এসব খাবারে নির্ভর করছেন অনেকেই, কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে একই তেলে একাধিক খাবার তৈরি হচ্ছে। পুরাতন তেলে ভাজা পোড়া খাবার খেয়ে অসুস্থ হওয়ার খবরও কম নয়। যতই স্বাস্থ্যসম্মত না হোক, কিন্তু সিঙ্গারাটা আমরা সবাই পছন্দ করি এবং সবাই খাই। সাইডে যাইতে দেরি হবে তো, আবার তো লামসাম এইভাবে কিছু খাই যাচ্ছে। ফাস্ট ফুডের আসক্তি অনেকের, তবে কোন পরিবেশে বা কি অবস্থায় এসব খাবার তৈরি হচ্ছে তা নিয়ে ভাবেন না অনেকেই। ফাস্টফুড হচ্ছে আমার ফেভারিট একটা হ্যাবিট, যার কারণে ফাস্টফুডটা আমার ডেইলি খাওয়া পড়ে। কোন ধরনের কোয়ালিটি নিতেছেন এটার উপর ডিপেন্ড করে যে আপনি যে খাওয়াটা মান কেমন। উৎপাদক পর্যায়ে যারা আছেন তাদেরকে ইনশিওর করতে হবে যে সে এখানে কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করেন নাই, বা কোনো কেমিক্যাল যেটা ইউজ করার জন্য সায়েন্টিস্টরা সার্টিফাই করে যে করা যাবে উৎপাদন ঠিক রাখার জন্য, সেটাও একটা যে সার্টেন ডোজ মেনটেন করতে হবে এবং সার্টেন টাইম মেনটেন করতে হবে। চাষ থেকে শুরু করে আপনি খাওয়া পর্যন্ত পুরো চেইনটাই যদি আপনি মেনটেন না করেন, তাহলে কিন্তু নিরাপদ খাদ্যের নিশ্চয়তা যেটা বলছেন সেটা হবে না। ভেজাল বন্ধে আইন ও নজরদারি পর্যাপ্ত নয়। রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরেও তদারকি ও আইনের কঠোর বাস্তবায়নের দাবি ভোক্তাদের। এটা তাৎক্ষণিক খাদ্য পরীক্ষা করার জন্য আমাদের মোবাইল ল্যাবরেটরি ভ্যান আছে, যেটা ঢাকা শহরে আমাদের 2টা ভ্যান কাজ করবে, একটা অলরেডি কাজ করছে। প্রতিটা বিভাগীয় শহরে একটি করে পূর্ণাঙ্গ ফুড টেস্টিং ল্যাবরেটরি হবে এবং ঢাকা শহরে একটা রেফারেন্স ফুড টেস্টিং আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি হবে, যেগুলো এই খাদ্যের গুণগত মানগুলো পরীক্ষা করবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাবার তৈরি ও গ্রহণ প্রক্রিয়া জীবাণুমুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
কুমিল্লায় পবিত্র কোরআন শরীফ অবমাননার সাথে জড়িত ও নেপথ্যের সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে জানিয়ে ধর্মপ্রাণ মানুষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুড্রামা দুটি যুদ্ধের একটি গল্প এর প্রদর্শনী শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফুয়াদ চৌধুরী পরিচালিত এই ডকুড্রামায় একজন হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার বীরত্ব গাঁথা তুলে ধরা হয়েছে। কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি না এভাবে কোনো মানুষ কোনো ধর্মাবলম্বী এটা করতে পারে। যারা ক্ষুব্ধ হয়েছেন তারা ধৈর্য ধারণ করুন। আমরা অবশ্যই এর ঘটনার পিছনে কারা, নৈপথ্যে কারা কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে সবাইকে চিহ্নিত করে আমরা সামনে হাজির করব। মন্দিরে যারা পরিকল্পিতভাবে হামলা করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পরে শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জিল্লুল হাকিমকে আবারও সভাপতি নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী ইবাদত আলী। বিএনপি আজকে নির্বাচন আন্দোলনে ব্যর্থ হয়ে তারা আজকে ক্ষমতার রঙিন খোয়াব দেখছে, অলিগলি খুঁজছে কিভাবে আজকে ষড়যন্ত্রের রাস্তায় ক্ষমতা দখল করা যায়। সে কারণে আজকে তারা অতি সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিয়ে কুমিল্লায় আজকে চাঁদপুরে বেগমগঞ্জে সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় হিন্দুদের বাড়িঘরে হামলা করেছে, হিন্দুদের প্রতিমা ভাঙচুর করেছে, মন্দিরে হামলা করেছে। এই অপশক্তি আমাদের সকলের শত্রু। সারা দেশে সাম্প্রদায়িক উস্কানির পেছনে বিএনপি জামাত সহ ধর্মান্ধ গোষ্ঠী যে জড়িত তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেই প্রমাণিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা ছাত্রলীগের সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বিএনপি জামাত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন হাসান মাহমুদ। বলেন যে সরকার নাকি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। সরকার দেশ চালায়, সরকার সবসময় চায় দেশে শান্তি শৃঙ্খলা স্থিতি থাকুক। এই কথার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বাংলাদেশের সব মানুষকে বোকা ভেবেছেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যে মানুষও হাসেন, হনুমানও হাসেন। তার এই বক্তব্যের মাধ্যমেই প্রমাণিত হয় এই ঘটনার পিছনে তাদের ইন্ধন ছিল। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশের সংঘাত সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সভায় তিনি এ অভিযোগ করেন। আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচনের ফাঁদে বিএনপি পা দিচ্ছে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। আমরা আর নির্বাচনের ফাঁদে পা দিচ্ছি না। আওয়ামী লীগের এই দেশের মানুষ খুব ভালো করেই জানে যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয় সে নির্বাচন কোনোদিনই সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য হবে না। দলকে দ্রুত সংগঠিত করে জনগণের কাছে চলে গিয়ে জনগণকে নিয়ে একটি আন্দোলন শুরু করা, একটি অভ্যুত্থান সৃষ্টি করা, যার মধ্য দিয়ে দানবীয় সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকারকে সরে যেতে বাধ্য করা হবে। সরকারের একজন প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে কটূক্তি ও রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার ঘোষণা দিয়ে গর্হিত কাজ করেছেন বলে মন্তব্য করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এজন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গাজীপুর মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এসব কথা বলেন। ওনার দলের সিদ্ধান্ত, উনি কি এটা বলার, দেশের জনগণের কথা বাদই দিল, উনি দলের শৃঙ্খলা, ওনার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার
যথেষ্ট স্কোপ আছে। আমি আশা করব আওয়ামী লীগ এই জিনিসটি সেইভাবে দেখবেন। উনি 1 নম্বর দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সংবিধান রক্ষণ করার জন্য শপথ এটা ভঙ্গ করেছেন, এবং উনি আমাদের প্রিয় এবং আমরা যার জন্য গর্বিত আমাদের সেনাবাহিনী সদস্যদেরকে উনি ছোট করার চেষ্টা করেছেন ওনার বক্তব্যের মাঝখান দিয়ে। অবৈধ মাদক ক্রিস্টাল মেথের এ যাবৎকালের সবচেয়ে বড় চালান, প্রায় 5 কেজি আইস জব্দ করেছে র্যাব। পাশাপাশি বিদেশি অস্ত্র, গুলি ও এক সহযোগী সহ কক্সবাজারের টেকনাফের মাদক ব্যবসার গডফাদার মোহাম্মদ হোসেন খোকনকে গ্রেফতার করেছে র্যাব। জিএম তসলিমের রিপোর্ট। মিয়ানমার থেকে নদীপথে টেকনাফ দিয়ে দেশে প্রবেশ করে এসব আইস। টেকনাফে আসার পর বিভিন্ন বাসায় লুকিয়ে রেখে পরবর্তীতে নানান কৌশলে তা সরবরাহ করা হয় রাজধানী সহ সারা দেশে। বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতির সময় রাজধানীর যাত্রাবাড়ি থেকে এই চক্রের অন্যতম মূল হোতা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। কাউরান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আটক হওয়া এ যাবৎকালের সবচেয়ে বড় চালান আইসের বাজার মূল্য প্রায় 12.5 কোটি টাকা। মূলত সদস্য হিসেবে আমরা প্রায় 20-25 জনের নাম পেয়েছি এবং এই সিন্ডিকেটের সদস্যরা প্রাথমিকভাবে নৌপথ ব্যবহার করে তারা বাংলাদেশে আইস ইয়াবার প্রবেশ ঘটান। বার্মিজ কাপড়, আচার ও নানান পণ্যের আড়ালে মিয়ানমার থেকে আইস নিয়ে আসতো এই চক্রটি। 1 গ্রাম আইস 2000 টাকায় কিনে বাংলাদেশে 15 থেকে 25,000 টাকায় বিক্রি করত তারা। মাদক চোরাকারবারি কালীন সময়ে সে এই পর্যন্ত বিপুল পরিমাণ ইয়াবা সে বিভিন্ন সময় দেশে এনেছে, যেটা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় আটক করেছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহকালে আইসের চালান জব্দ হলে মিয়ানমারের সিন্ডিকেটকে অর্থ পরিশোধ করতে হয় না দেশীয় চক্রটির। এই সুযোগটি গ্রহণ করে মাদক কারবারিরা। পার্শ্ববর্তী দেশের মাদক ব্যবসায়ী যারা আছে তারা আমাদের দেশে যারা মাদক চোরাকারবারি করছে তাদেরকে প্রলুব্ধ করার জন্য এরকম একটা বিজনেস স্ট্র্যাটেজি তারা নিয়েছে, যে কোনো কারণে যদি ল এনফোর্সিং এজেন্সি এই ধরনের মাদক ধরে ফেলে বা আটক করে সেই ক্ষেত্রে তাদেরকে পেমেন্ট দেয়া লাগে না। এটা আমরা গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে জেনেছি। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, বিভিন্ন দেশ থেকে আইস আমদানি হলেও এখন মিয়ানমারেই তৈরি হচ্ছে এই মাদক। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। দেশে কমেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2% নিচে নেমে এসেছে। শনাক্তের হার 1.88%। নতুন করে মৃত্যু হয়েছে 6 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,752 জনে। নতুন শনাক্ত 293 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ নির্ভরতা নয়, আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য প্রকল্প নিয়েছে সরকার। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান একথা জানান। এ সময় প্রকল্পের অর্থ জনগণের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহারের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ অঞ্চল। এরই মধ্যে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে টেকসই, নিরাপদ, দীর্ঘমেয়াদী নানা রকম প্রকল্প নিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে এটিএন বাংলার ডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হলো দুর্যোগে ঝুঁকি হ্রাসে সরকারের গৃহীত কর্মসূচি নিয়ে ছায়া সংসদের। অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন রোল মডেল। দেশে আরও 1000 সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে। দুর্যোগ মোকাবিলায় প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা বাংলাদেশে 723টি স্টেশন বসানোর জন্য পরিকল্পনা নিয়েছি। বজ্রপাতের সম্ভাব্যতা নির্ণয় করবে এবং অ্যাপের মাধ্যমে রিজিওনাল মোবাইলগুলোতে মেসেজ দিবে। আমরা তাল গাছের মধ্যে নাই, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বজ্র ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনায় ডিগ্রিধারীদের জন্য বিসিএসে দুর্যোগ ব্যবস্থাপনা ক্যাডার চালুর সুপারিশ করেন। এছাড়া দ্রুততম সময়ে বজ্রপাতে হতাহতের সংখ্যা কমাতে বজ্র নিরোধক দণ্ড সারা দেশে স্থাপনের উপর জোর দেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে সারা দেশের মধ্যে যেসব শিক্ষার্থীরা লেখাপড়া করছেন তাদেরকে এই ধরনের বিভিন্ন কর্মসূচি
কর্মসূচিতে যদি ইনভলভ করা যায় তাহলে সরকারের উপকার হবে এবং শিক্ষার্থীরা কিন্তু নানাভাবে কাজ শিখতে পারবে। সরকার পদক্ষেপ গ্রহণ করছে যাতে এটা ধীর গতি না হয়, যত দ্রুত সম্ভব আমাদেরকে এই বজ্রপাতের হাত থেকে জনগণকে বাঁচানোর জন্য অ্যালার্মিং সিস্টেম এবং বজ্র নিরোধক দণ্ড ব্যবহার করার জন্য আমরা সুপারিশ করছি। এখানে সকলেই মিলে একটা জনসম্পৃক্ততা দরকার, সকলের অংশগ্রহণ দরকার। বাংলাদেশের সরকার যে রয়েছে, সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতর্কিকদের হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিকরা জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ, মন্দির ও ঘর বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে জাসদ। বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রাকে ব্যাহত করতে ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি হিন্দুদের পূজা মণ্ডপ, মন্দির এবং ঘর বাড়িতে হামলা করেছে। জাসদ নেতা ফজলুর রহমান বাবুল, আব্দুল্লাহিল কাইয়ুম, শওকত রায়হান, মির্জা আনোয়ারুল হক এতে বক্তব্য রাখেন। দেশের বিভিন্ন প্রান্তের রাঁধুনিদের নিয়ে রাজধানীর গুলশানে ঐতিহ্যবাহী সবজি রান্না প্রতিযোগিতার আয়োজন করে কুকিং অ্যাসোসিয়েশন। সবজি দিয়ে তৈরি বিভিন্ন খাবার শিশুসহ সব বয়সী মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এই আয়োজনের উদ্দেশ্য বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। সবজির কোফতা, খিচুড়ি সহ বাহারি সব আইটেম নিয়ে 20 জন প্রতিযোগী এতে অংশ নেন। প্রতিযোগিতায় আগত বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসি এবং সাধারণ সম্পাদক মেহেরুন্নিসা সহ অন্যান্য বিচারকরা। যাতে বাচ্চারা, বিশেষ করে শহরের বাচ্চারা সবজিটা খায় এবং ইমিউনিটি বাড়ে। কারণ দেখা গেছে যে এই যে করোনা গেল, এটা বাংলাদেশের একটা বিশেষ একটা দিক যে সাধারণ মানুষের ছেলেমেয়েরা নর্মাল সবজিটা খায় দেখে ওদের ইমিউনিটি ক্ষমতা অনেক বেশি। সবজি নিয়ে কোনো কম্পিটিশান হয়নি আমাদের আজকের এই কম্পিটিশানটা, সবজি নিয়ে এটাই প্রথম একটা কম্পিটিশান। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এটিএন ই-মার্ট। শুক্রবার রাজধানীর পুলিশ প্লাজায় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এটিএন ই-মার্টের উদ্বোধন করেন। দেশের 475টি উপজেলায় নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের অর্গানিক পণ্য সরবরাহের উদ্দেশ্যে এটিএন ই-মার্টের পথ চলা শুরু। এটিএন বাংলার চেয়ারম্যান উপদেষ্টা মীর মোতাহার হাসান, এটিএন ই-মার্টের ব্যবস্থাপনা পরিচালক একেএম মুজিবুর রহমান, নির্বাহী পরিচালক এমডি বাদশাহ আলমগীর এ সময় উপস্থিত ছিলেন। পরে এটিএন ই-মার্টের সাফল্য কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আন্তর্জাতিক সংবাদ। আসিয়ান শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছেন না মিয়ানমারের জেনারেল মিন অং লাইং। তার পরিবর্তে অরাজনৈতিক কাউকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর এই সংগঠন। সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি থাকলেও আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আসিয়ান জানায়, মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে কিছুই করেনি দেশটির সেনাবাহিনী। গত আগস্টে মিন অং লাইং নিজেকে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেন। এর আগে ফেব্রুয়ারিতে অং সান সুচিকে ক্ষমতা থেকে উৎখাত করে সামরিক অভ্যুত্থান ঘটান তিনি। রাজধানীতে অনুষ্ঠিত হল বেস্ট বিউটি এক্সপার্টের বিচারক ও শিক্ষকদের প্রস্তুতিমূলক সভা। বিকেলে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে হোয়াইট বাংলার উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান। তিনি প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন। প্রতিযোগিতার
চেয়ারম্যান তুর্য নাসির, প্রধান প্রশিক্ষক শাহিদা আহসান ও সাদিয়া তাজনিন দোলা সভায় বক্তব্য রাখেন। বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা হাবিবা মোস্তারিন, এটিএন বাংলার প্রতিযোগিতার মিডিয়া পার্টনার। এবার টি-20 বিশ্বকাপের খবর। ওমানে আগামীকাল মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব। মাস্কাটে বিকেল 4টায় উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে রাত 8টায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে দু দলের একমাত্র সাক্ষাতে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটিশরা। এবছর ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে 16 ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে 9টিতে, অন্যদিকে 5 ম্যাচ খেলে স্কটল্যান্ডের জয় 2 ম্যাচে। SM আশরাফের রিপোর্ট। বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক 2 ম্যাচের 2টিতেই হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের পারফরমেন্স সন্তোষজনক ছিল না। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো তাই অনুশীলন সেশনে শিষ্যদের ভুলগুলো শুধরে দিলেন। ধুমধারাক্কার ক্রিকেটে টাইগারদের মূল ভাবনা ব্যাটিং নিয়েই। উইকেটে গিয়ে শুরু থেকেই ঝড় বয়ে দেয়া ব্যাটসম্যান নেই। ওমান একাদশের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে যদিও নুরুল হাসান সোহান মারকুটে ব্যাটিং সক্ষমতার আভাস দিয়েছিলেন। সেই তুলনায় বাংলাদেশের মূল শক্তির জায়গায় বোলিং। একদিকে সাকিব আল হাসান, নাসুম আহমেদদের নিয়ে গড়া স্পিন বিভাগ, অন্যদিকে মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামরা যে কোনো দলকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ওমানের উইকেটও বাংলাদেশের বোলারদের জন্য সহায়ক। র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক পারফরমেন্স বিচারে ফেভারিটের তকমা থাকছে মাহমুদুল্লাহ রিয়াদের দলের উপর। তবে 50 শামুকে পা কাটার রেকর্ডও রয়েছে টাইগারদের। 2012 সালে দুদল একবারই মুখোমুখি হয়েছিল, সেবার জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। SM আশরাফ, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। টি-20তে 112 ম্যাচ খেলে এ পর্যন্ত 41টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ রান তামিম ইকবালের, আর সর্বোচ্চ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। SM আশরাফের আরেকটি রিপোর্ট। টি-20তে বাংলাদেশের অভিষেক হয় 2006 সালে। এরপর 112 ম্যাচ খেলে 41টিতে জয় পায় টাইগাররা। সবচেয়ে বেশি 11 জয় জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5টি আর অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারায় 4বার করে। 2018 সালে কলম্বোতে শ্রীলঙ্কার দেয়া 214 রান তাড়া করে জয় তুলে নেয় বাংলাদেশ। 215 রানই এখনও পর্যন্ত দলীয় সর্বোচ্চ সংগ্রহ লিটন সৌম্যদের। সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও তাই। এই ফরম্যাটে মুশফিকদের দলীয় সর্বনিম্ন রান 2016 টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 70। ব্যক্তিগত সর্বোচ্চ রানে সবার উপরে মাহমুদুল্লাহ রিয়াদ। 94 ইনিংসে 1771 রান করেন টি-20তে বর্তমান বাংলাদেশের অধিনায়ক। তার চেয়ে 7 ইনিংস কম খেলা সাকিবের সংগ্রহ 1763। এরপর তামিম 1701, মুশফিকুর রহিম 1321 ও সৌম্য সরকারের রান 1109। 2016 সালে ওমানের বিপক্ষে অপরাজিত 103 রান করেছিলেন তামিম। এখনও পর্যন্ত টি-20তে বাংলাদেশের একমাত্র শতক। দ্বিতীয় সর্বোচ্চ রানটিও দেশসেরা ওপেনারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত 88 রান করেছিলেন তিনি। সর্বোচ্চ হাফ সেঞ্চুরি সাকিব আল হাসানের। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের 9 অর্ধশতকের পরই তামিম ইকবালের রয়েছে 8টি। এছাড়া 5টি করে পেয়েছেন সৌম্য সরকার, মুশফিক ও মাহমুদুল্লাহ। সর্বোচ্চ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান 106টি। এরপর মুস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা 76টি। SM আশরাফ, এটিএন বাংলা। আবাহনীকে 3-0 গোলে হারিয়ে SIPL ক্লাব কাপ হকির শিরোপা জিতেছে মেরিনার ইয়াংস ক্লাব। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে 22 মিনিটে সোহানুর রহমান সবুজের গোলে এগিয়ে যায় মেরিনার। আক্রমণ পাল্টা আক্রমণের এই খেলার 53 মিনিটে আবাহনীর গোলের দাবিতে 20 মিনিট বন্ধ ছিল খেলা। পরে খেলা শুরু হলে আক্রমণের ধার বাড়ায় মেরিনার। শেষ দিকে অভিষেক ও সোহান গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেরিনার।
ফাইনাল শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। স্পন্সর প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, ডেভেলপমেন্ট পার্টনার ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার এবং মিডিয়া পার্টনার ATN বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান এ সময় উপস্থিত ছিলেন। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশ বিক্রি করে কখনো ক্ষমতায় আসবে না আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান, প্রায় 5 কেজি আইস জব্দ। টেকনাফের গডফাদার খোকন গ্রেফতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।